নোটিফিকেশন বেরিয়েছে, তার মধ্যে টোটাল কটা পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে? 19টা পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে, এবং প্রত্যেকটা পোস্টের জন্য, ইচ অ্যান্ড এভরি পোস্টের জন্য আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট। এটার জন্য প্রত্যেকটার কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 19টা পোস্টের জন্য, প্রত্যেকটা পোস্টের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা আমাদের ডিফারেন্ট। এবার আমরা যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার, আমাদের জন্য সব থেকে কাঙ্ক্ষিত পোস্ট হচ্ছে এনএস এর পোস্টটা। আমরা যারা সিভিল ইঞ্জিনিয়ার তাদের সব থেকে কাঙ্ক্ষিত পোস্ট হচ্ছে এনএস এর পোস্টটা। এবার অনেকের মনে এই ডাউটটা ছিল যে স্যার আমি তো ডিপ্লোমা করেছি, আমি কি এলিজিবল? স্যার আমি তো শুধু বিটেক করেছি, আমি কি এলিজিবল? বোথ এলিজিবল। তোমার যদি সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করা থাকে তাতেও তুমি এলিজিবল, তোমার যদি সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিটেক করা থাকে তাহলেও তুমি এলিজিবল। ঠিক আছে, এজ লিমিটটা আমার মনে পড়ছে না, আমার যতদূর মনে পড়ছে এজ লিমিট এইটা ছিল জেনারেলের জন্য। এটা নিয়ে আমি খুব একটা শিওর নই, মোস্ট প্রবাবলি এটা ছিল, একবার তোমরা চেক করে নিও। আমার মনে হয় না যে এর ওপরে কারোর বয়স আছে বলে। যারা আমরা যারা ক্লাস নিই আমি, বা স্যার যাদের ক্লাস নেন, তাদের মনে হয় না কারোরই এজ এর বেশি আছে বলে। ঠিক আছে, তো আমার মনে হয় না এর মধ্যে পড়লে পরে তোমরা, দ্যাটস রাইট। হ্যাঁ, দেখেছি তো, আমার অতটা মনে নেই বলে জাস্ট একবার আমি কনফার্ম করে নিলাম। ঠিক আছে, আচ্ছা। এইবার যেটা বক্তব্য, অনেকের মনে বক্তব্য হচ্ছে যে স্যার আমি এই যে 19টা পোস্ট আছে, ঠিক আছে, এই 19টা পোস্টের মধ্যে স্যার আমি কি একের বেশি পোস্টে ফর্ম ফিল আপের জন্য এলিজিবল? মানে আমি কি একের বেশি পোস্টে ফর্ম ফিল আপ করতে পারি? এটা অনেকের মনে প্রশ্ন থাকে। তো ব্যাপারটা হচ্ছে তুমি ফর্ম তো ফিল আপ করতেই পারো, তুমি ফর্ম ফিল আপ করতেই পারো, কিন্তু প্রত্যেকটা পোস্টের জন্য এক্সাম একই দিনে হবে, এবং এক্সাম সেন্টার ডিফারেন্ট 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 হবে। তার মানে ধরো তুমি এনএস এর ফর্ম ফিল আপ করলে, আবার তুমি সেক্রেটারিরও ফর্ম ফিল আপ করলে, ঠিক আছে, তোমার একটা পরীক্ষা পড়লো বহরমপুরে, একটা পরীক্ষা পড়লো কলকাতায়, তুমি কি করে দিতে যাবে? আমাকে বলো তুমি কি করে দিতে যাবে? সুতরাং স্যার একজন কি দুটো পোস্টে ফর্ম ফিল আপ করতে পারে, এই প্রশ্নটার তাহলে আর কোনো লজিক রইলো না। পরীক্ষা একই দিনে হবে, ঠিক আছে, কিন্তু এক্সাম সেন্টার ডিফারেন্ট 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 দেবে। ফাইনাল নোটিফিকেশনের ব্যাপার নয় ভাই, যে ব্যাপারটা তোমার নোটিফিকেশন যেটা বেরিয়েছেন, স্যার যেটা নিয়ে ভিডিও করেছেন বা ইউটিউবে যেটা নিয়ে হচ্ছে, সেটাই ব্যাপার। ফর্ম ফিল আপের ডেট কি না ডেট কি সেগুলো এখন অব্দি বেরোয়নি। তাহলে এটা হচ্ছে ব্যাপার। এইবারের মেন ব্যাপারটা হচ্ছে যে অনেক স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্ট আছে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছে, ঠিক আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছে, কিন্তু অনেকে, মানে আমার সাথে যারা যাদের কথা হলো, অনেকে বলছে যে স্যার আমি তো সিভিল নিয়ে পড়েছি, কিন্তু আমি স্যার এনএস এর ফর্ম ফিল আপ করতে চাইছি না, বিকজ আমি অনেক দিন ধরে চাকরি সূত্রে হোক বা যাই সূত্রেই হোক আমার সাথে সিভিলের খুব একটা টাচ নেই। দ্যাটস ওয়াই স্যার আমি এনএস এর ফর্মটা ফিল আপ করতে চাইছি না, কিন্তু আমার অন্য যে পোস্ট আছে সেই পোস্টের ক্রাইটেরিয়া আমার সাথে ম্যাচ করে যাচ্ছে, আমি সেটা ফিল আপ করবো। আমি ওকে একটাই অ্যাডভাইস দিলাম, তুমি যেটাতে কমফোর্টেবল। এরকম প্রচুর কেস আছে আমি দেখেছি, এই তুমি ইউপিএসসি বলো যাই বলো, যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে তারা ইউপিএসসি দিতে গেছে, আইআইটি টপার, তাহলে সে কি চাকরি পেতো না?
অবশ্যই চাকরি পেত, তবুও কিন্তু সে ইউপিএসসি দিতে গেছে কেন? তার সিভিল সার্ভিসের প্রতি ন্যাক ছিল। এরকম হতেই পারে যে তুমি সিভিল নিয়ে পড়েছো মানে তোমাকে নির্মাণ সহায়কেই ফিল আপ করতে হবে, এমন কোনো ব্যাপার নেই। তুমি যদি অন্য কিছুতে কমফোর্টেবল হও তুমি সেটাতেও ফিল আপ করতে পারো। কিন্তু আমরা যেহেতু সিভিল নিয়ে চর্চা করি, 90% কেস আমরা নির্মাণ সহায়কেই ফিল আপটা করবো। ঠিক আছে, এতটা অবধি আমি প্রত্যেকের কাছে কি ক্লিয়ার হতে পেরেছি কি পারিনি? সিলেবাসে আমি আসছি, জাস্ট নেক্সট স্লাইডে। যতটা আমি বললাম ততটা আমি কি প্রত্যেকের কাছে ক্লিয়ার করতে পেরেছি, ইয়েস অর নো? প্রত্যেকের কাছে আমি ক্লিয়ার হতে পেরেছি? ভেরি গুড। আচ্ছা, এইবার এর মধ্যে সিলেবাস কি কি রয়েছে আমি এনএস এর কথাই বলছি। ঠিক আছে, আমি এনএস এর কথাই বলছি। ঠিক আছে, এইটা হচ্ছে আমার এক্সামের প্যাটার্ন হবে। ঠিক আছে, সিলেবাস কথাটা ভুল, এটা আমার এক্সাম প্যাটার্ন, এখানে সিলেবাস লেখাটা আমি ভুল লিখছি, সিলেবাস আমি লিখবো না। ঠিক আছে, এক্সাম প্যাটার্ন লিখে দিই আমি। এই হচ্ছে আমার টোটাল বেস, এই হচ্ছে আমার টোটাল বেস। সিভিল থেকে আমার 65টা কোশ্চেন আসবে, ইংলিশ থেকে আমার 13টা কোশ্চেন আসবে, জিকে থেকে আমার 7টা কোশ্চেন আসবে। টোটাল আমার রিটেন এক্সাম হবে 85 মার্কসে, যেটা ওএমআর বেসড এক্সাম হবে। যেটা কি এক্সাম হবে? যেটা ওএমআর বেসড এক্সাম হবে। এবং তারপর তুমি যদি সেখানে তোমার কাট অফটা ক্লিয়ার করতে পারো, দেন তোমার একটা ইন্টারভিউ হবে 15 মার্কসের। এবার এইটা নিয়ে ডাউট হচ্ছে যে এক্সামের সাথে একসাথে ইন্টারভিউ হয়ে যাবে নাকি এক্সামের কাট অফ দেখে ইন্টারভিউ হবে, সেটা কিন্তু এখন অবধি বলেনি। তো আমাদের এখন এই তলার 15 নম্বরটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। আমাদের যেটুকু মাথা ঘামানোর, আমাদের এই তিনটে নিয়ে মাথা ঘামানোটা উচিত। টেকনিক্যাল 65, ইংলিশ 13, জিকে 7। ঠিক আছে, এইটা হচ্ছে আমার এক্সাম প্যাটার্ন। আমি প্রত্যেকের কাছে ক্লিয়ার? এম আই ক্লিয়ার টু এভরিওয়ান? আমি সব্যসাচী মজুমদারকে বলতে চাইছি, ভাই তোমাদের যদি কোনো পার্সোনাল কথা থাকে সেটা ক্লাসের মধ্যে প্লিজ বলবে না। ঠিক আছে, আমি সব্যসাচী মজুমদারকে আরেকবার মনে করিয়ে দিচ্ছি যে তোমাদের যদি কোনো পার্সোনাল কথা থাকে কারোর সাথে, তোমরা কিন্তু সেটা ক্লাসের মধ্যে অন্তত পক্ষে বলো না। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার ব্যাপার। ওকে, দেখো, এবার এর মধ্যে যে প্রথম ব্যাপারটা, এটা স্যার করাচ্ছেন, এটার সাথে কোনো রকম কোনো সমস্যা নেই। বাকি যে দুটো পার্ট আছে, এই পার্টটা আর এই পার্টটা, এই দুটোতে তোমাদের আমি গাইডেন্স দেব। ঠিক আছে, বাকি যে দুটো পার্ট আছে, ইংলিশ 13 মার্কসের আর জিকে 7 মার্কসের, এটাতে তোমাদের আমি গাইডেন্স দেব। ওকে, এইবার ব্যাপারটা হচ্ছে যে ইংলিশ তো অ্যাজ ইউজুয়াল নর্মাল যেরকম আসা সেরকম আসবে। ব্যাপারটা হচ্ছে জিকে, জিকেতে আমি যেটুকু দেখলাম প্রিভিয়াস ইয়ার, শুধু কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিকে নেই। ক্লিয়ার? জিকে কিন্তু আমাদের টোটাল জিকে আছে। ওয়েস্ট বেঙ্গল জিকে যদি শুধু কেউ পড়ে যাও সে কিন্তু প্রচন্ড রকম ভাবে পস্তাবে।
ক্লিয়ার? এবং সেটা শুধুমাত্র কিন্তু এনএস এর জন্য নয়। এনএসএ জিকে 7 নম্বর, বাকি সমস্ত পোস্টে কিন্তু বাংলা আছে, জিকে আছে, সেগুলো বেশি মার্কস করে 25 মার্কস 25 মার্কস করে 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 কিন্তু রয়েছে। ঠিক আছে? যেমন আমি যদি তোমাকে সেক্রেটারির কথা বলি, সেক্রেটারিতে ইংলিশ 25 মার্কস, বেঙ্গলি 25 মার্কস, অ্যারিথমেটিক 25 মার্কস, জিকে 10 মার্কস। 3 25 75 আর 10-এ 85। ঠিক আছে? তো এরকম কিন্তু ব্যাপার। যদি সবাই ভাবো যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল জিকে পড়ে হয়ে যাবে, তাহলে কিন্তু হবে না। আমাদের কিন্তু অল ওভার টোটাল জিকেটা পড়াশুনো করতে হবে। ঠিক আছে? তো এই ছিল তোমাদের মোটামুটি যতটুকু আমার মোটা মাথা বলে, তোমাদেরকে আমি বোঝাতে পারলাম কিনা আমি জানি না। এই ছিল বেসিক ইনফরমেশন। ঠিক আছে? পঞ্চায়েত রিলেটেড এক্সামের যেটা আমাদের মেন টার্গেট, এই ছিল বেসিক ইনফরমেশন। তো এই যা বললাম তোমরা হয়তো সবই আগে জানতে, বাট তাও যদি কারোর মধ্যে কোনো ডাউট ছিল, সেটা আমি আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এবার আমি আমার ক্লাসের দিকে হালকা হালকা এগোবো। ঠিক আছে? এগোই? ক্লাসের দিকে হালকা হালকা এগোনো যাক। ঠিক আছে? তোমরা সবই জানতে, তবুও তোমাদের মানে গাইড হিসেবে এটুকু আমার বলে দেওয়াটা কর্তব্য, তাই আমি বলে দিলাম। ঠিক আছে? আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংলিশ। আচ্ছা, প্রথমেই বলে রাখি, আমরা 3টে লেভেল জানি তো। একটা হচ্ছে ইজি, একটা হচ্ছে মডারেট, একটা হচ্ছে হার্ড। ঠিক আছে? আমরা জানি মোটামুটি এসএসসির পরীক্ষায় কোশ্চেন মডারেট টু হার্ড হয়। ঠিক আছে? আমি যত প্রিভিয়াস ইয়ারের যা যেমন যা দেখলাম, ঠিক আছে, এই ইংলিশের লেভেল তোমার থাকবে ইজি টু মডারেট। খুব টাফ কোয়েশ্চেন তোমাকে দেবে না, একদম হালুয়া কোশ্চেনও থাকবে, কিন্তু খুব টাফ কোয়েশ্চেন তোমাকে দেবে না। তো আমরা সেরকম ভাবেই করব। যেমন আমি তোমাদেরকে কিছু কিছু জিনিস বলে দিতে চাই, সেই জিনিসগুলো থেকে কিন্তু তোমাদের মানে প্রিভিয়াস ইয়ারগুলোতে কোয়েশ্চেন আসার প্রবাবিলিটিটা আমি বেশি দেখলাম। ঠিক আছে? আমি নোট ডাউন করে রেখেছি প্রত্যেকটা, তোমরা যদি পারো না নোট ডাউন করলাম, এই জিনিসগুলোকে তোমরা পড়ো। আজকে আমি একটা বেসিক আইডিয়া দেব, বাট তোমরা এই জিনিসগুলোকে একটু দেখো। ঠিক আছে?
এই কটা জিনিস যদি তোমার মোটামুটি একটু রেডি থাকে, এই কটা জিনিস যদি তোমার মোটামুটি একটু রেডি থাকে, এইটা টোটালটাই গ্রামারের মধ্যে থেকে কোথা থেকে আসবে কেউ জানে না। এটা টোটালটাই গ্রামারের মধ্যে থেকে কোথা থেকে আসবে কেউ জানে না। তো এই কটা জিনিস যদি তোমাদের মোটামুটি রেডি থাকে, তাহলে তোমরা মোটামুটি 13টার মধ্যে 10টা কোশ্চেন আরামসে দাগিয়ে আসতে পারবে। ঠিক আছে, আমি একবার বলে দিচ্ছি, এটা হচ্ছে কালেকটিভ নাউন। মানে কালেকটিভ নাউন আমি একটু পরেই করাবো, তোমরা দেখতে পাবে। দেন যে ফ্রেজাল ভার্ব সবাই আমরা জানি। দেন আর্টিকেল প্রিপোজিশন মোস্ট ইম্পর্টেন্ট সমস্ত পরীক্ষার জন্য। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গ্রামাটিক্যাল, এবার গ্রামারের মধ্যে থেকে যে কোনো জায়গা থেকে আসতে পারে। ন্যারেশন, আগের বারে কোনো ভয়েস চেঞ্জ আসেনি, দ্যাটস ওয়াই আমি ভয়েস চেঞ্জটা লিখলাম না, অনলি ন্যারেশনটাই লিখলাম। আচ্ছা, পিওএস মানে হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের মধ্যে তোমরা অ্যাডজেক্টিভটা খুব ভালো করে পড়বে, অ্যাডজেক্টিভটা ভালো করে পড়বে। আর যেটা ভালো করে পড়বে সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা SVA লিখেছি মানে এটাতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ঠিক আছে, তো এই দুটো যদি তোমরা মোটামুটি ভালো করে পড়ো, প্রিপোজিশন তো এখানে হয়ে যাচ্ছে। আর আর এখানে অ্যাডজেক্টিভ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ঠিক আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে তোমার নাউন প্রোনাউন হয়ে যাবে, ভার্ব হয়ে যাবে। তাহলে নাউন প্রোনাউন ভার্ব অ্যাডজেক্টিভ প্রিপোজিশন মোর দ্যান এনাফ। আর কনজাংশনের কিছু রুলস আছে, টুকটাক রুলস, সেগুলো আমি বলে দেবো, ব্যাস, লজিক ক্লিয়ার। ঠিক আছে, তো এই জিনিসগুলো মোটামুটি একটুখানি তোমরা নোট ডাউন করে রাখতে চাইলে নোট ডাউন করে রাখতে পারো, আর না হলে তো ক্লাস রইলই, ক্লাস তো আর ডিলিট হবে না, দেখে নিতে পারো। ঠিক আছে, আমি প্রত্যেকের কাছে ক্লিয়ার টপিকগুলোতে, আমি টপিকগুলোতে প্রত্যেকের কাছে ক্লিয়ার হতে পেরেছি। ঠিক তো? আচ্ছা, কালেকশন অফ ফ্লাওয়ার্স কি বলে? এগুলোকে তোমরা কিন্তু যারা যারা মানে ইংলিশের প্রিপারেশন নাও, তারা কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মধ্যে এগুলো পড়ে এসছো। কালেকশন অফ ফ্লাওয়ার্স মানে ফুলের কালেকশনকে একসাথে কি বলা হয়? অ্যান্সার। সবাই প্রত্যেকে একটা করে নোট কপি নিয়ে বসবে। ঠিক আছে, একটা নোট কপি নিয়ে বসবে, যেটা যেটা জানো না সেটা সেটা নোট ডাউন করে রাখবে, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, রথিন তোমার মানে ভাবনা চিন্তাটা একদম ঠিক, কিন্তু ভাই স্পেলিংটা ঠিক নেই, একটু স্পেলিংটা দেখে নিও। তোমার ভাবনা চিন্তাটা ঠিক, কিন্তু স্পেলিংটা ঠিক নেই। স্যার ঠিক বলছে, শুভজিৎ ঠিক বলছে, তুমিও ঠিক বলছো, তোমার কথাটা ভুল নয়। এবং তোমাকে তো ওখানে লিখতে হবে না, তোমায় ওখানে লিখতে হবে না, তুমি তো ওখানে টিক মারবে, তুমি তো ওখানে দেখলে বুঝতে পারবে, কিন্তু জেনে রাখাটা ভালো। ঠিক না? কখন ইন্টারভিউতে কি জিজ্ঞাসা করে নেয় বলা যায় না। ঠিক আছে, এই তো প্রত্যেকে ঠিক বলছো। এর অ্যান্সার হবে বুকে। আচ্ছা বলো তো, বুকে ছাড়া এর আরেকটা অ্যান্সার হতে পারে, কি হতে পারে? বোকে ছাড়া এর আরেকটা অ্যান্সার হতে পারে কালেকশন অফ ফ্লাওয়ার্স, যেটা অপশানে ছিল, যেটা প্রিভিয়াস ইয়ার এর অপশানে ছিল। বলো তো দেখি, কে জানো? বোকে ছাড়া কালেকশন অফ ফ্লাওয়ার্স কে আরেকটা বলা যেতে পারে। এ বোকে অফ ফ্লাওয়ার্স যেমন বলছো, তেমনি আরেকটা বলা যেতে পারে ড্যাশ অফ ফ্লাওয়ার্স। কি হতে পারে? এ বোকে অফ ফ্লাওয়ার্স যেমন বলছো, ঠিক তেমনি অন্য আরেকটা বলা যেতে পারে। স্পট অন, একদম। আরেকটা কি বলা যেতে পারে? বাঞ্চ, বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। ঠিক আছে, তাহলে এ বোকে অফ ফ্লাওয়ার্স বলা যেতে পারে, বাঞ্চ অফ ফ্লাওয়ার্স বলা যেতে পারে, কোনো অসুবিধে নেই। যারা জানতে না, আশা করি তারা নোট ডাউন করে নিয়েছো।
আর একটা জিনিস বলছি, যখন পড়বে না লিখে লিখে পড়বে, দেখবে মাথায় থাকে পড়াটা ভালো। ঠিক আছে, চলো নেক্সট। কালেকশন অফ ক্লোথস কি হবে? কালেকশন অফ ক্লোথস। কালেকশন অফ ক্লোথস, অ্যান্সার দেবে আমায়? জানা আছে? যদি জানা না থাকে বলে দেবে, না স্যার জানি না, আমি বলে দেবো অ্যান্সার, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, নাই জানতে পারো, 90% তোমরা জানবে, 10% তো আমি তোমাদেরকে হেল্প করতেই পারি, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, বলো। জানি না। এটার অ্যান্সার হবে স্টক, স্টক অফ ক্লোথস। এর অ্যান্সার হবে স্টক, স্টক অফ ক্লোথস। ঠিক আছে, যারা জানতে না তারা নোট ডাউন করে নাও, কোনো অসুবিধা নেই। যারা জানতে না তারা নোট ডাউন করে নাও। সব্যসাচী মজুমদার, স্যার দ্যাট ইজ মাই ফার্স্ট ক্লাস। না দেখো সব্যসাচী, তোমার মনের ভাবটা আমি বুঝতে পেরেছি, তুমি কি বলতে চাইছো যে এটা তোমার প্রথম ক্লাস। ঠিক আছে, তো এখানে দ্যাট হবে না, দিস হবে। ঠিক আছে, প্রথম যেটা তোমার মানে লেখাতে ভুল, বাট ইউ হ্যাভ ট্রাইড উইচ আই লাইক দ্য মোস্ট। ঠিক আছে, যে তুমি ট্রাই করছো বলার, এভাবে ট্রাই করতে 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 করতেই কিন্তু মানুষ একসময় শিখতে পারে। ঠিক আছে, এভাবে ট্রাই করতে 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 মানুষ কিন্তু শেখে। তো খুব ভালো, তুমি ট্রাই করছো। এখানে দ্যাট না হয় তোমারটা দিস হবে। ঠিক আছে, এবং তুমি যেটা বলছো যে প্রথম ক্লাস, আজকে আমিও ইংলিশ পড়াচ্ছি প্রথম। ঠিক আছে, তো এতদিন তো এনএস এর ফর্ম বেরোয়নি বলে আমি তোমাদের ন্যাচারালি মানে আমি তোমাদেরকে ম্যাথস, রিজনিং, সায়েন্স এটাই মেনলি পড়াই। ঠিক আছে, তো আজকে ফার্স্ট টাইম তোমাদেরকে আমি ইংলিশ পড়াচ্ছি। আমি মানে একটু কি গল্প করা যেতে পারে, দু দু 5 মিনিট? এবং এই উত্তরটা তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর সাথে একটা কিন্তু ওয়ার্ডের সাথে মিল আছে। ঠিক আছে, এটা তোমাদের আমি একটা হিন্টস দিলাম। তো আম, আমি আমার পড়ানোর জীবনটা, ঠিক আছে, আমার পড়ানোর জীবনটা আমি শুরু করেছিলাম ইংলিশ পড়ানো দিয়ে। ঠিক আছে, তো ম্যাথস রিজনিং এর জগতে তো আমি পড়ে আসি, বা ম্যাথস এর জগতে পড়ে আসি, রিজনিংটাতে আরো পড়ে। ঠিক আছে, ম্যাথস আর সায়েন্সটা একসাথেই শুরু করি, কিন্তু প্রথম আমি শুরু করেছিলাম, কিন্তু আমার প্রথম স্টুডেন্ট ছিল ইংলিশের স্টুডেন্ট। আমি একজনকে দিয়ে পড়ানো শুরু করেছিলাম। ঠিক আছে, আমার একটা বন্ধুরই বোনকে দিয়ে পড়ানো শুরু করেছিলাম। তো মানে এটা ভাবার কোনো কারণ নেই, মানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা ভাবছো যে এই লোকটা তো আমাদেরকে অঙ্ক করায়, রিজনিং করায়, এই লোকটাই আমাদেরকে ইংলিশ পড়াচ্ছে, কি ফালতু, এরকম কিন্তু ভাবার কোনো কারণ নেই। ঠিক আছে, মানে ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর তোমাদের থেকে আমি প্রত্যেকদিন যেমন ফিডব্যাক নিই, আমি আজও ফিডব্যাক নেব, কোনো অসুবিধে নেই। কোনো ভুল ত্রুটি হলে বলে দেবে, ভালো লাগলে সেটাও বলে দেবে। ঠিক আছে,
আশা করি আজ অব্দি আমার কোনো ক্লাস তোমাদের খারাপ লাগেনি, যতদূর আমি জানি। মনে মনে গালাগাল দিলে আলাদা ব্যাপার, বাট আমার সামনে কখনো তোমরা কিছু বলোনি, ঠিক আছে? তো সেই জায়গা থেকে বলছি, নিশ্চিন্তে করো, কিছু না কিছু কোশ্চেন তো ঠেকবে বটেই। ওকে, চলো। তো কালেকশন অফ কোলস, যারা পেরেছো তারা খুব ভালো, যারা পারোনি আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, এর অ্যান্সার হয় পাইলস। আমরা পাইল ফাউন্ডেশন করি তো, আমরা পাইল ফাউন্ডেশন করি, সেজন্য তোমাদের বললাম যে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর সাথে একটা মিল এখানে কিন্তু রয়েছে, ঠিক আছে? তো প্রত্যেককে আশা করি নোট ডাউন করে নিও। প্রত্যেককে অনেক অনেক থ্যাঙ্কস, আই এম ব্লেসড। প্রত্যেকে নোট ডাউন করে নিয়েছো আশা করি। নেক্সট কোয়েশ্চেনে আমি যাব, মানে নেক্সট পেজে আমি যাব। স্যার আই এম ডুইং ক্লাস, মাঝে মাঝে মনে হয়, আরে ভাই মনে হয় না, আমি সত্যিই তাই। আমি সত্যিই তাই, মনে হওয়ার কিছু না, যেটা মনে হয় ঠিকই মনে হয়। তৌফিককে বলছি, স্যার আই এম ডুইং ক্লাস উইথ ফুল টাইম জব ফ্রম মহারাষ্ট্র, দ্যাটস ভেরি গুড, আই এম ব্লেসড। যে কি দেখে মনে হলো, তৌফিককে যদি জিজ্ঞেস করি যে কি দেখে মনে হলো আমি এরকম। না, তুমি কি দেখে গেস করলে আমাকে বলো, আমি ততক্ষণে পরের কোশ্চেনটা দিই। নাম্বার 4, কালেকশন অফ লেকচার্স। টেকনিক্যাল টার্ম ইউজ করেন, সিভিল ইঞ্জিনিয়ার অলরাউন্ডার। সেটাই। যাকগে, বলো, কালেকশন অফ লেকচার্স কি হবে অ্যান্সার? কামিং টু ক্লাস, অনেক গল্প হয়ে গেছে, কামিং টু ক্লাস, কালেকশন অফ লেকচার্স, বলো। রথিনকে ক্লাসে আজকে অনেকদিন পরে দেখছি। অ্যাসেম্বল নয় তৌফিক, ওটা অ্যাসেম্বলি হবে। একদম। এই কোয়েশ্চেনটা হচ্ছে, অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অ্যাসেম্বলি, অ্যাসেম্বল নয়। ওকে, এর আরেকটা অ্যান্সার কি হবে বলতে পারবে? আচ্ছা, টাইপিং মিস্টেক, ওকে ওকে ওকে। স্যার আজ ছুটি নিলাম। নাও, আমি কে তোমাকে ছুটি দেওয়ার? না, লাইব্রেরি নয়। কালেকশন অফ লেকচার্স, অ্যাসেম্বলি ছাড়া একটা কি হবে? সি দিয়ে ওয়ার্ডটা, হিন্টস দিচ্ছি, সি দিয়ে। আমি বলে দিই অ্যান্সারটা, কোর্স, আ কোর্স অফ লেকচার্স। ঠিক আছে, তো কালেকশন অফ লেকচার্স হবে অ্যাসেম্বলি অফ লেকচার্স বা কোর্স অফ লেকচার্স।
ঠিক আছে, প্রত্যেকে নোট ডাউন করে নিচ্ছ তো, যারা যারা জানো না, আশা করি নোট ডাউন করে নিচ্ছ। কালেকশন অফ সিঙ্গার্স, বলো। কয়ের, একদম ঠিক। CHOIR, কয়ের। ঠিক আছে, যেটা আমরা সেই তোমার যখন একসাথে সবাই গান করে সেটাকে আমরা কি বলি, কোরাস গাইছে, সেখান থেকেই কয়ের। ঠিক আছে, নেক্সট। কালেকশন অফ মাউন্টেন্স, কালেকশন অফ মাউন্টেন্স। আরে সরি। কালেকশন অফ মিনিস্টার্স অথবা অ্যাডভাইজার্স। যারা ক্যাবিনেট বলছো, আমি দেখো পাশে একটা অবলিক দিয়ে অ্যাডভাইজার্স করে দিয়েছি। তুমি যখনই ক্যাবিনেট বলছো, সেটা তোমার কিন্তু এতটা এতটা অবধির জন্য ক্যাবিনেটটা গ্র্যান্ট করা যায়। যেই তুমি এটা দিয়ে দেবে, তোমার কিন্তু আর ক্যাবিনেট গ্র্যান্ট করা যাবে না। বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি? তুমি ক্যাবিনেট বলতে পারো যদি তোমার এই পার্টটা না থাকে, তুমি তখন ক্যাবিনেট বলতে পারো। ধরো তোমার এত দূর অব্দি রইলো, এটা নেই, তোমার ক্যাবিনেট একদম ঠিক। বাট যখনই তোমাকে ক্যাবিনেট বলে দেবে বা মিনিস্টার্স বলে দেবে না, আমার মতে তুমি কি করবে, দেন অ্যান্ড দেয়ার তোমার অ্যান্সার হওয়া উচিত কাউন্সিল। তাহলে কাউন্সিল হবে, একদমই তাই। ওই জন্য বলছি যে দেখবে কোশ্চেনটা তোমাকে কি বলেছে এবং তোমার অপশানে কি কি রয়েছে। যেগুলো স্টুডেন্টদের মধ্যে গোলমাল বাঁধে সেগুলোকে আমি বেছে বেছে তুলে এনেছি, যে তোমাদের গোলমালগুলো আমি কাটিয়ে দেবো। ঠিক আছে, চলো পরেরটা। গ্রুপ অফ জাজেস বা কালেকশন অফ জাজেস, চলো। একদম ঠিক, যারা বলছো এটাকে কিন্তু কেউ বাঞ্চের সাথে গুলিয়ে ফেলো না। ঠিক আছে, লাস্ট, খুব ইজি দিয়ে শেষ করছি। ঠিক আছে,
আমার এখানে পরিষ্কার দেখাচ্ছে তো ভাই। হচ্ছে এখানে একটা টাইম বাউন্ড বলে দিয়েছে, কিন্তু তার কোনো শেষ বলে দেয়নি। শুরুটা বলেছে লাস্ট ইয়ার থেকে, কিন্তু শেষটা কোনো বলে দেয়নি। পাস্ট ফর্ম হলে এখানে যদি পাস্ট হতো তবে একমাত্র ইন হতো, না হলে হবে না। আমি প্রত্যেককে বোঝাতে পেরেছি? পাস্ট ফর্ম হলে ইন, এটাই একদম। আমি প্রত্যেককে বোঝাতে পেরেছি যে কেন সিনস হবে, কেন ইন হবে না। ওকে, চলো আমি মুছে দিলাম। যারা যারা শুনতে পাওনি তারা তারা প্রত্যেকটা বুঝতে পেরেছো কি বলতে চাইছি আমি? হি রুলড ড্যাশ আ ভাস্ট এম্পায়ার, কি হবে? হি রুলড ড্যাশ আ ভাস্ট এম্পায়ার, কি হবে? যারা যারা ওভার বলছো তারা তারা একদম ঠিক। রুলড ওভার মানে হচ্ছে রাজত্ব করা। রথিন অন হবে না, সব্যসাচী অন হবে না। এর অ্যান্সার হবে ওভার। রুল ওভার মানে হচ্ছে রাজত্ব করা। রুলড আউট, তুমি কাকে বার করে দিয়েছো? রুলড আউট মানে তো কাউকে বার করে দেওয়া। কাউকে বার করে দেওয়ার ব্যাপার নেই। ভাস্ট এম্পায়ারকে রুল করছে মানে একটা বিশাল বড় রাজত্বকে আমি চালাচ্ছি, সেটা মানে রুলড ওভার। ঠিক আছে, রাজত্বটার উপর গ্রেপ করে নিয়েছি আমি, রাজত্বটার উপর আমার গ্রিপ রয়েছে। ঠিক আছে, রুলড ওভার মানে রাজত্ব করা। কোনো আউট বা ইন অন কিছু হবে না এখানে। ঠিক আছে, চলো পরেরটা। রোহিত ইজ কোয়াইট পপুলার ড্যাশ হিজ ক্লাসমেটস। রথিন একটু ভাবনা চিন্তা করে অ্যান্সার দাও। দেখো তুমি পারবে, একটু ভাবনা চিন্তা করে অ্যান্সার দাও, পারবে। যারা যারা অ্যামাং লিখছো তারা তারা প্রত্যেকে ঠিক। যারা যারা অ্যামাং লিখছো তারা তারা প্রত্যেকে ঠিক। এইবার আমি একটা জিনিসে আসবো। বিটুইন কখন ব্যবহার হবে, অ্যামং কখন ব্যবহার হবে? ঠিক আছে, যখন দুজনের মধ্যে কম্প্যারিজন বোঝানো হবে, আর যখন দুজনের থেকে বেশি জনের মধ্যে কম্প্যারিজন বোঝানো হবে। বিটুইন অ্যামাং দুটোকেই আমরা কিন্তু কম্প্যারিজনের মধ্যে, ইনটা এমন, হ্যাঁ সেটাই। আচ্ছা, যেটা বলছিলাম যে বিটুইন আর অ্যামাং এই দুটো হচ্ছে আমার কম্প্যারিজনের জন্য মেইনলি ব্যবহার করা হয়। ঠিক আছে, সেখানে বিটুইনটা ব্যবহার করা হয় যখন আমরা দুজনের মধ্যে কম্প্যারিজন করছি, এবং অ্যামাংটা ব্যবহার করা হয় যখন আমরা মোর দ্যান টু এর মধ্যে করছি। এবার কি হচ্ছে, রোহিত ইজ কোয়াইট পপুলার ড্যাশ হিজ ক্লাসমেটস। ক্লাসমেট কখনো দুজন হতে পারে না, ক্লাসমেটস অনেকজন, মানে মোর দ্যান টু, দ্যাট ইজ বাই বিটুইন না হয় অ্যামাং হবে। প্রত্যেকে বুঝতে পেরেছো কেন অ্যামাং হচ্ছে? যদিও তোমরাই অ্যান্সার দিয়েছো।
ইন দ্য মর্নিং আই লিভ মাই হাউস ড্যাশ 8 o'clock। রথিনের উত্তর পেয়েছি, সব্যসাচীর উত্তর পেয়েছি, স্যাফের উত্তর পেয়েছি, দেবদত্তা, তপন, সবার উত্তর পেয়েছি এবং প্রত্যেকেই স্পট অন, একদম ঠিক। অ্যান্সার হচ্ছে অ্যাট। কেন? এখানে আমাকে টাইম বাউন্ডেশন বলা আছে। ঠিক আছে, একদম সোজা ছিল এটা। চলো পরেরটা। The child fell dash from a great height. The child fell dash from a great height. কি হবে? স্যাফের উত্তর পেয়েছি, আমি শুভজিতের জায়গাটায় আসছি। ওর উত্তরটায় ও বলছে অন হবে। ঠিক আছে, বাকি প্রত্যেকের অ্যান্সার আমি যেটা পাচ্ছি, ও আচ্ছা পরে আবার সরি বলেও দিয়েছে। আচ্ছা ঠিক আছে, অন কেন হবে না আমি বলে দিচ্ছি। অন হবে না মানে হচ্ছে তোমাকে ফ্রম বলেছে আর গ্রেট হাইট বলেছে। ফ্রম গ্রেট হাইট মানে হচ্ছে তুমি, ফ্রম মানে তুমি তোমার গন্তব্যতেই, মানে গন্তব্য বলতে তুমি যেখানে যেতে চাইছিলে তুমি একদম টপ মোস্ট জায়গাটাতে বা তোমার এন্ড জায়গাটাতেই আছো। ঠিক আছে, ফ্রম যখনই বলে দিচ্ছে তার মানে হচ্ছে তুমি একদম টপ মোস্ট বা এন্ড পজিশনটাতে আছো, সেখান থেকে অন হতে পারে না। এবং ফেল, ফেল বলছে মানে পড়ে যাচ্ছে, মানুষ কখনো ওপরের দিকে পড়ে না, মানুষ সবসময় তলার দিকে পড়ে। দ্যাটস ওয়াই এখানে অন হবে না, এখানে আমার অ্যান্সার হবে ডাউন। ঠিক আছে, ক্লিয়ার তো? কেন অন হবে না বলে দিয়েছি। দেখো প্রথমে আমি এর অ্যান্সারটা বলে দিচ্ছি, হ্যাঁ। এর অ্যান্সারটা আমি প্রথমে বলে দিয়ে কোনটা কি সেটা আমি আলোচনা তোমাদের কাছে করে দিচ্ছি। এর অ্যান্সার হবে অন। আচ্ছা, প্রথমের অ্যান্সার হবে অন। এইবার আমি প্রত্যেকের অ্যান্সারে যাচ্ছি। রথিন আমাকে বলছিল আপ। জাম্প আপ মানে হচ্ছে লাফানো, ক্রমাগত লাফানো। জাম্প আপ মানে, মানে ধরো তুমি যদি জাম্পিং করতে থাকো সেটা মানে জাম্প আপ। কিংবা তুমি মানে ভার্টিক্যালি সোজা যাচ্ছ, সেটা জাম্প আপ। জাম্প অন ফ্রম দ্য বেড মানে হচ্ছে খাট থেকে জাম্প করে নিচে নামা। জাম্প অন ফ্রম দ্য বেড মানে হচ্ছে খাট থেকে জাম্প করে নিচে নামা। জাম্প অন মানে জাম্প করে নিচে নামলো, ফ্রম দ্য বেড মানে বেড থেকে সে জাম্প করে তলায় নেমে গেল। জাম্প আপ মানে হচ্ছে তোমার জাম্পিং করা, হয়ে গেল। জাম্প আপ মানে জাম্পিং করা কিংবা আমার ভার্টিক্যালি সোজা ওঠা। এইবার আমি তোমাদের দুটো দিচ্ছি, বলতে পারবে জাম্প অ্যাট মানে কি আর জাম্প ইন মানে কি। এখান থেকে তোমাদের একটা ছোট্ট করে ফ্রেজাল ভার্ব হয়ে যাচ্ছে। জাম্প অন জানতে পারলে, জাম্প আপ জানতে পারলে, জাম্প অ্যাট বলো কি আর জাম্প ইন বলো কি। জাম্প অ্যাট এর লজিক কি, মানে মানেটা কি, আর জাম্প ইন মানেটা কি, কেউ কি জানো? যদি না জানো আমাকে বলবে।
জানা আছে কারোর জাম্প অ্যাট মানে কি আর জাম্প ইন মানে কি? জাম্প ইন মানে ঝাঁপিয়ে পড়া। উম ঝাঁপিয়ে পড়াটা বলা যেতে পারে। দেখো, আমি তোমাকে বলে দিচ্ছি, যে কোনো অপরচুনিটি তোমার কাছে যদি চলে আসে, তুমি যদি সেটাকে অ্যাকসেপ্ট করো, জাম্প অ্যাট মানে তোমার কাছে ধরো এখন বিদেশ যাওয়ার একটা সুন্দর অপরচুনিটি আছে, তুমি অপরচুনিটিটাকে অ্যাকসেপ্ট করলে মানে জাম্প অ্যাট। ঠিক আছে, ক্লিয়ার? জাম্প অ্যাট মানে হচ্ছে অ্যাকসেপ্ট এনি অপরচুনিটি, তুমি যে কোনো একটা অপরচুনিটি পেলে সেটাকে তুমি অ্যাকসেপ্ট করে নিলে। ঠিক আছে, সেটা মানে হচ্ছে জাম্প অ্যাট। এইবারে জাম্প ইন মানে ঝাঁপিয়ে পড়ার থেকেও বড় কথা হচ্ছে তোমাকে জানতে হবে, ঝাঁপিয়ে পড়া তো তুমি লিখতে পারবে না, টু এনগেজ মানে ধরো কোথাও একটা ঝামেলা হচ্ছে, তুমি টুক করে গিয়ে ওখানে এনগেজ হয়ে গেলে। বা ধরো তোমার মা কোনো একটা কাজ করছেন, তুমি সেখানে গিয়ে কাজে এনগেজ হয়ে গিয়ে তাকে হেল্প করলে। কিংবা ধরো তোমার সব থেকে ভালো মানে যে কোশ্চেন যেটা আসে, ঠিক আছে, ঝগড়া করাটা দিয়ে কোশ্চেন আছে, মানে ধরো কোন রকম কোয়ার্লিং চলছে, সেই কোয়ার্লিং এর মধ্যে তুমি এনগেজ হয়ে গেলে, জাম্প ইন করলে, ইউ আর জাম্পিং ইনটু দ্য কোয়ার্লিং। ঠিক আছে, কিংবা ইউ আর জাম্পিং ইনটু দ্য মেস। ঠিক আছে, ইউ আর জাম্পিং ইনটু দ্য সিচুয়েশন, মানে ব্যাপারটা হচ্ছে কোন একটা সিচুয়েশন থাকবে, কোন একটা ক্যাচাল হচ্ছে, ঝগড়া হচ্ছে, ঝামেলা হচ্ছে, তুমি তার মধ্যে গিয়ে এনগেজ হয়ে গেলে। ঠিক আছে, তাহলে একটা কোশ্চেন থেকে আমি চারটে কোশ্চেনকে তোমাদের বলে দিলাম, কোনটা পরীক্ষায় আসবে কেউ জানে না, ফ্রেজাল ভাব তো তোমার রয়েছে, আমি প্রত্যেক কটা বলে দিলাম। জাম্প অন বলে দিলাম, জাম্প অন মানে ঝাঁপানো, টুক করে খাট থেকে নেমে তলায় নেমে গেল। জাম্প আপ মানে ওপরে সরাসরি যাওয়া, ভার্টিক্যালি লাফানো, জাম্পিং করা। জাম্প অ্যাট মানে যে কোনো রকমের অপরচুনিটি গ্র্যাব করে নেওয়া। জাম্প ইন মানে হচ্ছে কোনো একটা ব্যাপারে নিজেকে এনগেজ করে ফেলা। ঠিক আছে, চলো, ভেরি গুড। কত নম্বর কোশ্চেন হবে এবার? 8 নম্বর, তাই তো? সীমা কাটস ভেজিটেবল ড্যাশ আ শার্প অবজেক্ট। সীমা কাটস ভেজিটেবল ড্যাশ আ শার্প অবজেক্ট। সীমা কাটস ভেজিটেবল ড্যাশ আ শার্প অবজেক্ট। যারা যারা উইথ বলছো তারা তারা একদম ঠিক। এটা ভীষণ ইজি, এটাকে আর আমি এক্সপ্লেন করছি না, এটা মারাত্মক ইজি কোশ্চেন। ঠিক আছে, এটাকে আমি আর এক্সপ্লেন করছি না। আই স্টেড ড্যাশ মাই আঙ্কেলস হাউস লাস্ট নাইট। না, ইনটু হবে না মহানন্দ, তোমাকে বলছি ইনটু হবে না। ইনটু মানে তুমি জিনিসটার মধ্যে ঢুকে যাচ্ছ। আরে তুমি তো জিনিসটাকে কাটছো না, তুমি জিনিসটার সাহায্যে ভেজিটেবলস কাটছো। তুমি জিনিসটাকে কি কাটছো? তুমি জিনিসটার সাহায্যে মানে শার্প অবজেক্টের সাহায্যে তুমি ভেজিটেবলসটাকে কাটছো। প্রত্যেকে ভুল বলছো, প্রত্যেকে ভুল বলছো। এর অ্যান্সার হবে অ্যাট। কে ঠিক বলেছে? স্যার। অন, বাবারে অন মানে ওপরে, ইন তো হবেই না। আমি আমার কাকার বাড়িতে কাল রাতে ছিলাম, আমি আমার কাকার বাড়িতে ছিলাম, ইন হবে না, এই কেসে সবসময় অ্যাট হয়। কেন বলো তো? এখানে একটা টাইম বাউন্ডেশন বলা আছে, লাস্ট নাইট। একটু যদি পিছিয়ে আসো,
একটু যদি পিছিয়ে আসো আমি দেখাতে পারি, ইন দ্য মর্নিং 8 o'clock টাইম বাউন্ডেশন ছিল, অ্যাট অ্যান্সার হয়েছে। এখানেও আমি আমার কাকার বাড়িতে রাতে ছিলাম, আমি আমার কাকার বাড়িতে রাতে ছিলাম, আই স্টেড ইন মাই আঙ্কেলস হাউস, হতে পারে, কোনো অসুবিধে নেই। যেই লাস্ট নাইট আর টাইম বাউন্ডেশন বলে দিচ্ছে, টুক করে অ্যান্সারটা ইন থেকে অ্যাড হয়ে যাবে। বোঝাতে পেরেছি? কোনো জায়গায় থাকাটা অন দিয়ে বোঝানো হয় না ভাই। কোনো জায়গায় থাকাটা অন দিয়ে বোঝানো হয় না। আমি বোঝাতে পেরেছি যে কেন ইন হবে না, কেন অ্যাট হবে? ক্লিয়ার প্রত্যেকের কাছে? বুঝতে পেরেছো কেন অন হবে না? সভ্যসাচীকে বলছি। ক্লিয়ার তো? আজকের জন্য ক্লাসের শেষ প্রশ্ন এবং খুব সোজা প্রশ্ন। I am tired dash reminding you to clean the room. আমি শুভজিতের অ্যান্সার পেয়েছি, আমি সৈফের অ্যান্সার পেয়েছি, রথিনের অ্যান্সার পেয়েছি। টু হবে না মহানন্দ, টু হবে না। এর অ্যান্সার হবে রিমাইন্ড, টায়ার্ড অফ। টায়ার্ড অফ মানে এটা একটা ফ্রেজাল ভার্ব। টায়ার্ড অফ মানে হচ্ছে আমি তোমাকে মনে করাতে করাতে হাঁপিয়ে উঠেছি, বা আমি তোমাকে মনে করাতে করাতে ক্লান্ত হয়ে গেছি, টায়ার্ড অফ। তোমাকে আমি মনে করাতে করাতে ক্লান্ত হয়ে গেছি যে তোমাকে রুমটা পরিষ্কার করতে হবে, আই অ্যাম টায়ার্ড অফ। ঠিক আছে? ক্লিয়ার প্রত্যেকের কাছে? আজকে সুন্দর আমরা কিছু প্রেপোজিশনের ফিক্সড প্রেপোজিশন দেখলাম এবং সুন্দর কিছু কালেকটিভ নাউন দেখলাম। ঠিক আছে? আমাকে একটু জাস্ট ফিডব্যাক দেবে কেমন কি লাগলো না লাগলো। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কি হয়নি? জাস্ট ফিডব্যাক নিয়ে আমি তোমাদেরকে ছেড়ে দেবো। কেননা তোমাদের কি দরকার বা কি সেটা তো আমার আমার জানতে হবে যে তোমরা বুঝতে পারছো কিনা বা কোনো প্রবলেম আছে কিনা। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ডাউট প্রত্যেককে ক্লিয়ার করাতে, যে যেখানে ভুল বলেছো আমি সেই ভুলটাকে লিখে কেন হবে না বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে তো? ভেরি গুড। সবাই বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই? ওকে চলো, মোটামুটি অল্প অল্প করে আমরা এভাবে প্র্যাকটিস করব। 13টার মধ্যে 10টা তো, ঠিক আছে? আমি ওটাই বলছি যে 13টার মধ্যে 10টা তো তুমি চোখ বুজে লাগাবে, এটুকু আমার গ্যারান্টি, যদি একটু মন দিয়ে করো। ঠিক আছে? ওকে, চলো আবার পরদিন দেখা হবে। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। ঠিক আছে, চলো টাটা।